ভাগ প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস আর আধুনিক যুগের ইতিহাস। আমরা আধুনিক যুগের ইতিহাস থেকে শুরু করেছি, যেহেতু কোশ্চেনটা পরীক্ষাতে এই পোর্শন থেকে বেশি আসে। এবার আধুনিক যুগের ইতিহাসে আমরা কোথা থেকে শুরু করেছি? বলা হয় ইউরোপের যখন ভারতবর্ষে আগমন হলো তখন থেকে ভারতবর্ষে আধুনিক যুগ শুরু। এবার আমাদের শুরু করা উচিত ছিল ইউরোপের আগমন থেকে, কিন্তু আমরা ইউরোপের আগমন থেকে যখন পড়তে যাব, এই মাঝে মাঝে এই মারাঠা চলে আসবে, মহীশূর চলে আসবে, তখন আমাকে না পড়ার সিকোয়েন্সটা ভেঙে যাবে। পড়তে 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 সিকোয়েন্স হয়ে যাচ্ছে, মিডিল থেকে মারাঠা সাম্রাজ্য, মিডিল থেকে মহীশূর সাম্রাজ্য, তখন আমার সিকোয়েন্সটা ভেঙে যাবে। এই জন্য ছোট ছোট যেগুলো সাম্রাজ্যের উদ্ভব হয়েছিল এই সময় আমরা ওটাকে আগে পড়ে নিলাম। তো তার মধ্যে দু তিনটা পড়া হয়েছে, আজকে পাঞ্জাবটা পড়বো। পাঞ্জাবটা যদি আজকে আর বেশি হবে না, পাঞ্জাবটাই শুধু পড়বো আজকে, কেমিস্ট্রি শুরু করতে হবে। চলো দেখি আসি, পাঞ্জাবে আসি। বলছে স্যার পাঞ্জাবের ঘটনা শোনার আগে, স্যার পাঞ্জাবে অ্যাকচুয়ালি শিখদের বসবাস, জানো তো পাঞ্জাব মেনলি পাঞ্জাবটা শিখদের অধীনে ছিল। তো আমরা যে জায়গা থেকে পাঞ্জাবের গল্পটা ভালো করে শুনবে স্যার, নোট ডাউন করলে, এখনো যদি কোনো কিছু না থাকে ওখানে নোট ডাউন ম্যাটেরিয়ালে করে নেবে, বা বাড়িতে যখন রেকর্ডিং দেখবে তখন নোট ডাউনটা বাড়িতে করে নেবে। কিন্তু খাতা বানাবে, কিন্তু নিজের খাতা ম্যাটেরিয়ালেই বানাও, যেভাবেই বানাও কিন্তু নিজের মতো করে বানাবে। ম্যাটেরিয়ালে বেসিক কিছু দেওয়া আছে, ফুল ডিটেলস ম্যাটেরিয়ালে নাই। তো যেগুলো যেগুলো এক্সট্রা বলবো হয় ম্যাটেরিয়াল লিখে নেবে, বা বাড়িতে গিয়ে খাতা বানিয়ে খাতাতে লিখবে। তো বলছে যে সময়কার কথা বলছি, বলছে গোটা ভারতবর্ষে তখন ঔরঙ্গজেব শাসন করছে, ভালো করে বোঝো। মোগল সাম্রাজ্য, ঔরঙ্গজেব তখন গোটা ভারতবর্ষ শাসন করছে। ঔরঙ্গজেবের সময়ই শিখদের বিভিন্ন ধর্মগুরুর একটা ইতিহাস চলছে, সে অনেক প্রাচীনকাল থেকে। যখন একদম প্রথম 10টা শিখ গুরু ছিল, গুরু নানক দিয়ে শুরু, গুরু গোবিন্দ সিংয়ে গিয়ে কমপ্লিট হয়েছে, ঠিক আছে। 10 নম্বর গুরু গুরু গোবিন্দ সিং, এই 10 নম্বর গুরু গুরু গোবিন্দ সিং এর সময় গিয়ে ধর্মগুরুর কথা শেষ। এখান থেকেই বললো যে আর কোনো শিখ ধর্মের গুরু থাকবে না, এবার থেকে আমরা গুরু গ্রন্থ সাহিবকেই আমরা মেনে চলবো, আর কোনো গুরু আসবে না। তাহলে যখন আমরা যখনকার ইতিহাস পড়তে যাচ্ছি, তো এই সময় গোটা ভারতবর্ষে ঔরঙ্গজেব শাসন করছে, ঠিক আছে। তো ঔরঙ্গজেবের শাসন করছে এই সময় দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিংয়ের মারা যায়, তাকে হত্যা করে, গুরু গোবিন্দ সিংকে হত্যা করে, ঠিক আছে। এর আগে নবম শিখ গুরু ছিল তেজ বাহাদুর, তাকে ঔরঙ্গজেব হত্যা করেছিল। এই দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংকে হত্যা করা হয়, ঠিক আছে। এবার তার হত্যা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কি হয়েছে না হয়েছে। আমি শুরু কি করতে যাচ্ছি আগে বোঝার চেষ্টা করো। আমি শুরু করতে যাচ্ছি পাঞ্জাবের ইতিহাস। সেটা শুরু করার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড বলছি, কোথা থেকে শুরু হচ্ছে পাঞ্জাবটা। তো গুরু গোবিন্দ সিং যখন মারা গেল, বলছে গুরু গোবিন্দ সিং 10 নম্বর শিখ গুরু ছিল, একটু পরে আমরা লিস্ট দেখাচ্ছি গুরুদের, 10 নম্বর শিখ গুরু ছিল। তো ইনি যখন মারা গেলেন, ইনি বলে গেলেন যে না আর কোনো শিখ গুরু আসবে না, আমি শেষ, আমার পর থেকে গুরু গ্রন্থ সাহিব যেটা আছে সেটা মেনেই শিখরা কাজ করবে, আর কোনো নতুন করে শিখ গুরু আসবে না। তো ইনি যখন মারা গেলেন, ইনার একজন শিষ্য ছিল বান্দ বাহাদুর, ইনার শিষ্য ছিল বান্দ বাহাদুর, এই বান্দ বাহাদুর তার গুরুর হত্যার বদলা নেওয়ার জন্য তৎপর হয়ে উঠল। ইনিও একজন যোগ্য শাসক ছিলেন, মানে অ্যাকচুয়ালি শাসক তো না, এরা ধর্মগুরু, কিন্তু এদের কথা শুনেই শিখ ধর্ম মানে পাঞ্জাব এগাতো। তাহলে ইনিও একজন যোগ্য শাসক ছিলেন, ইনার কথা মতো ঠিকঠাক চলছিল। কিন্তু এর মধ্যেই ওইদিকে ঔরঙ্গজেব মারা গেছে। ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্য কিন্তু নড়বড়া হয়ে গেছে। ঔরঙ্গজেব মারা গেছে, মোহাম্মদ শাহ এসছে, মোহাম্মদ শাহ কিছুদিন পর মারা গেল, ফারুক সিয়ার ওকে হত্যা করলো। তাহলে যখন বান্দ বাহাদুর যখন এইদিকে শিখ সাম্রাজ্যের মানে কর্তা হয়ে দাঁড়িয়েছে, তখন মোগল সাম্রাজ্যে ওইদিকে সম্রাট হয়ে আছে ফারুক সিয়ার করলো কি, বান্দ বাহাদুরকে হত্যা করবে, বান্দ বাহাদুরকে হত্যা করবে। এবার এখান থেকে শুরু হলো একটা নতুন ধরনের পাঞ্জাবের উদ্ভব। কেমন করে স্যার? দেখো, গুরু গোবিন্দ সিং একটা জিনিস প্রতিষ্ঠা করেছিল যার নাম খলসা। এবার স্যার কথা হবে, স্যার খলসা মানে কি? স্যার খলসা, অনেকে বলে খলসা অর্থ পবিত্র, কিন্তু অ্যাকচুয়ালি খলসা জিনিসটা কি ছিল? খলসা ছিল একটা মানে কি বলো, সৈন্যদের একটা সংগঠন। আমরা বলি না আর্মি, ওয়ান টাইপ অফ আর্মি ছিল খলসা। তো এই খলসা তো এই খলসাটা কি ছিল? ওয়ান টাইপ অফ আর্মি, এক ধরনের আর্মি ছিল যেটা গুরু গোবিন্দ সিং বানিয়েছিল, এটাকে খলসা বলা হয়। তো যখন গুরু গোবিন্দ সিং মারা গেল, বান্দ বাহাদুর সেই দায়িত্বটা নিল। এবার বান্দ বাহাদুরের সময়ও
আস্তে আস্তে বান্দো বাহাদুরকে মেরে ফেলে দিল। তো ধীরে 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 না এই যে খলসা ব্যবস্থাটা, যে খলসা আর্মি, আমাদের যেমন আর্মির বিভিন্ন রেজিমেন্ট হয় না, গোর্খা রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, নাগা রেজিমেন্ট, এরকম রেজিমেন্ট হয়। এই খলসা বিভিন্ন রেজিমেন্টে ভেঙে গেছিল। তার মধ্যে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা সব থেকে মেজর খলসা দাঁড়িয়েছিল, তার নাম ডাল খলসা। ডাল, DAL, দয়াকার ল, ডাল খলসা। তাহলে এই খলসারি পরবর্তীকালে যখন বান্দো বাহাদুর মারা গেল, তারপরে এই খলসারি একটা পার্ট, যে পার্টটা সব থেকে বড় মেজর ভূমিকা পালন করেছিল, তার নাম হচ্ছে ডাল খলসা। ডাল খলসা। এই ডাল খলসা কে প্রতিষ্ঠা করেন? ডাল খলসা প্রতিষ্ঠা করেছিলেন জাসা সিং আহুলিয়া বলে একজন শিখ। জাসা, বানান এদিক ওদিক হতে পারে, জাসা সিং আহুলিয়া। জাসা সিং আহুলিয়া। এই জাসা সিং আহুলিয়া ডাল খলসা প্রতিষ্ঠা করেছিল, এবং এই ডাল খলসাটাই আলটিমেট সব থেকে বড় রেজিমেন্ট ছিল খলসা। এরাই ধীরে 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 পাঞ্জাবে মানে শাসন কার্যটা সামলাতে লাগলো ডাল খলসা। ঠিক আছে, এখান থেকে এবার আস্তে 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 তৈরি হলো রঞ্জিত সিং এর ইতিহাস। আমরা মেন যেটা পাঞ্জাব পড়তে গিয়ে পড়বো, রঞ্জিত সিং এর সম্পর্কে পড়বো। তো রঞ্জিত সিং এর জায়গাটাই ঢুকছি। ওই যে ডাল খলসা প্রতিষ্ঠা হলো, ডাল খলসা গোটা পাঞ্জাবকে সামলাচ্ছে। অ্যাট দ্য সেম টাইমে, বুঝে দিলাম, অ্যাট দ্য সেম টাইমে গোটা পাঞ্জাব 12খানা মিসালে ভেঙে গেছে। 12খানা মিসাল, MISL, মিসাল। এবার স্যার মিসাল মানে কি বলবো স্যার? মিসাল মানে স্যার বোঝার সুবিধার জন্য ধরে রাখো, বলো 12খানা জেলা বলো বা ব্লক বলো, 12খানা জায়গাতে ভেঙে গেছে। ওরা শিখরা মিসাল বলে, 12টা মিসালে ভেঙে গেছে। ছোট ছোট জায়গা, ধরো নাও ইংলিশ বাজার একটা মিসাল, হরিপুর একটা, মুর্শিদাবাদ একটা, বহরমপুর একটা, এইভাবে ধরো 12খানা মিসালে গোটা তোমার হচ্ছে পাঞ্জাবটা ভেঙে আছে। আলটিমেট ডাল খলসায় টোটালটাকে দেখছে মেন। আর ডাল খলসার মতো আরও খলসা আছে, কিন্তু ডাল খলসাটা হচ্ছে মেজর পার্ট, ওরাই দেখাশোনা করছে। এইরকমই 12টা, কটা মিসাল স্যার? 12খানা। এই 12টা মিসাইলের মধ্যে একটা মিসাইলের নাম হচ্ছে সুখের চাকিয়া মিসাইল। স্যার 11টার নাম বললাম না, একটা বললাম, তার মানে এর গুরুত্ব আছে। ধরে নিলাম আমি এটার নাম আমি বললাম সুখের চাকিয়া। সুখের চাকিয়া, সুখের চাকিয়া মিসাইল। এবার স্যার কেন ইম্পর্টেন্ট? বলছে 12টা মিসাইলের মধ্যে এটা ছিল সুখের চাকিয়া মিসাইল, এবং এই মিসাইলে জন্মগ্রহণ করেছিলেন রঞ্জিত সিং। আমি ঢুকছি রঞ্জিত সিং এর ইতিহাসে। এই মিসাইলেই জন্মগ্রহণ করেছিলেন, এখানেই জন্মগ্রহণ করেছিলেন রঞ্জিত সিং। স্যার যখন অবজেক্টিভ সলভ করতে যাবে তখন দেখবে দেওয়া আছে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, যে রঞ্জিত সিং কোন মিসাইলের অন্তর্গত? সুখের চাকিয়া মিসাইলে। ঠিক আছে, সুখের চাকিয়া মিসাইলে জন্মগ্রহণ করলেন রঞ্জিত সিং। এবার স্যার বলা হয় পাঞ্জাবের প্রকৃত প্রতিষ্ঠাতা রঞ্জিত সিং। এর আগে পাঞ্জাব ছিল না তা না, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা, যে পাঞ্জাবকে ঐক্যবদ্ধ বানালো, সে হচ্ছে রঞ্জিত সিং। রঞ্জিত সিং দেখলো, রঞ্জিত সিং যখন আস্তে 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 যখন বড় হলো, রঞ্জিত সিং দেখলো যে এই যে 12টা মিসাইল এরকম যদি পাঞ্জাব টুকরো টুকরো ভাবে ভেঙে থাকে না, পাঞ্জাবকে একত্রিত, বাইরের শত্রু যে কোনো সময় এসে আক্রমণ করে দখল করে নিয়ে চলে যাবে পাঞ্জাবকে। তো পাঞ্জাবকে যদি ঐক্যবদ্ধ হতে হয়, পাঞ্জাবকে যদি মানে শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলে এই 12টা মিসাইলকে এক জায়গায় আসতে হবে। 12টা মিসাইলকে এক ছাদের তলায় আসতে হবে, একটা জায়গায় আসতে হবে। এই জন্য রঞ্জিত সিং বললো, রঞ্জিত সিং যখন ক্ষমতা আস্তে আস্তে রঞ্জিত সিং ক্ষমতাটার প্রভাবটা বিস্তার করলো, রঞ্জিত সিং বললো যে কোনো উপায়ে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিল। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্ত লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। যখন আমরা প্রাচীন যুগের মানে মধ্যযুগের ইতিহাস যখন পড়বো, দেখবে বলবন চালু করেছিল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, পরে আলাউদ্দিন খলজি নিয়েছিল। মানে কি স্যার? তোমাকে হয় রঞ্জিত সিং বললো 12টা মিসাইলের কাছে খবর পাঠিয়ে দিল বাদ বাকির কাছে, হয় তোমরা আমাদের আন্ডারে চলে আসো, আর না হয় তোমাদেরকে হত্যা করে আমি আমাদের দখলে নিব। কিছু করার নেই। বলছে যদি আমাকে ছোট ছোটভাবে ভেঙে থাকি, তাহলে বাইরে থেকে যে কেউ এসে দখল করে চলে যাবে, আমাকে ঐক্যবদ্ধ হতেই হবে। এবার তার জন্য তুমি যদি আমার কথা শুনে চলে আসো ভালোই ভালো, আর যদি কথা না শুনো তাহলে আমি বাধ্য হব তোমাকে হত্যা করতে, হত্যা করে আমি নিব। তো কিছু জনকে হত্যা করলো, কিছু জন এমনি রঞ্জিত সিং এর অনুগত্যে চলে আসলো। আলটিমেট রঞ্জিত সিং 12টাকে এক জায়গায় নিয়ে আসলো এবং প্রতিষ্ঠাতা হলো পাঞ্জাবে, প্রতিষ্ঠাতা হলো পাঞ্জাবে। ঠিক আছে, পাঞ্জাবে বোঝা গেল স্যার এখান থেকে গল্প। এবার এখান থেকে আমি ঢুকছি রঞ্জিত সিং এর গল্প, পাঞ্জাবের প্রতিষ্ঠাতা হবে। এবার স্যার এই সময় অ্যাট দ্য সেম টাইম যখন রঞ্জিত সিং পাঞ্জাব প্রতিষ্ঠা করলো, পাঞ্জাবের একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল অমৃতসর।
এখনও জানো অমৃতসর আছে, অমৃতসরে মন্দির আছে, স্বর্ণ মন্দির আছে। অমৃতসর হচ্ছে পাঞ্জাবের একটা বিখ্যাত জায়গা। এখনও কিন্তু লাহোরের গল্পে আসেনি, লাহোর অনেক পরের গল্প। অমৃতসর ছিল ইম্পর্টেন্ট জায়গা। রঞ্জিত সিং ঘোষণা করলো অমৃতসর হচ্ছে আমাদের রাজধানী, ক্যাপিটাল। তাহলে স্যার এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, জাস্ট পাঞ্জাব প্রতিষ্ঠাতা হয়েছে, 12টা মিসাল এক জায়গায় এসে রঞ্জিত সিং পাঞ্জাবকে প্রতিষ্ঠা করেছে। অ্যাট দ্য সেম টাইমে রঞ্জিত সিং অমৃতসরকে পাঞ্জাবের রাজধানী ঘোষণা করলো। ঠিক আছে, চলছে এই পর্যন্ত ইতিহাস চলছে। এবার একটা সমস্যা হলো সুতলেজ নদীর তীরে, যদি স্যার ভারতের ইতিহাস ম্যাপ দেখো, ধরো স্যার সুতলেজ নদী গেছে, এই গেছে, ঠিক আছে। বলছে এই সুতলেজ নদীর তীরে এই সাইডে পাকিস্তান আছে স্যার, এখানে আফগানিস্তান আছে। তো এই সুতলেজ নদীর তীরে আফগানিস্তানের একজন রাজা, যার নাম জামান শাহ, জামান শাহ, জামান শাহ। আর এটা পাঞ্জাব, এটা পাঞ্জাব। তখন স্যার পাঞ্জাব বলতে এইটুকুটা পাঞ্জাব ছিল না, তখন পাঞ্জাব আমাদের এইদিকেও পাঞ্জাব আছে, পাকিস্তানের পোর্শনেও পাঞ্জাব আছে, তখন টোটাল পাঞ্জাবটা পাঞ্জাব ছিল। ঠিক আছে, তাহলে এই জামান শাহর সাথে এই দিক থেকে রঞ্জিত সিং আর ওই দিক থেকে জামান শাহ। জামান শাহ কে ছিল? জামান শাহ ছিল আফগানিস্তানের রুলার। এদের দুজনের মধ্যে এই সুতলেজ নদীর তীরে একটা যুদ্ধ হলো, ছোটোখাটো, বেশি ডিসিসিভ লড়াই না, একটা ছোট একটা যুদ্ধ হলো সুতলেজ নদীর তীরে। ঠিক আছে, যুদ্ধ হলো, 2-3 দিন যুদ্ধ চললো। এবার দুই পক্ষেরই, রঞ্জিত সিংয়েরও কিছু গাড়ি, মানে গাড়ি বলতে তখন রথ পথ ছিল, রথ পথ, কিছু জিনিস, কিছু তোপ, কিছু হাতিয়ার নদীতে পড়ে গেছে। ওই দিক থেকে তোমার জামান শাহরও পড়ে গেছে। 2-3 দিন পর যুদ্ধ বিরাম হলো, ও নিজের জায়গাতে ব্যাক করে চলে গেল, এ নিজের জায়গাতে ব্যাক করে চলে আসে। এবার যেহেতু এটা রঞ্জিত সিংয়ের এলাকা, নদীটা রঞ্জিত সিংয়ের এলাকার পাশ দিয়ে গেছে, বর্ডার দিয়ে গেছে, বর্ডার দিয়ে গেছে। তো রঞ্জিত সিং করলো কি, ওই এলাকা, ওই নদী থেকে যেগুলো, নদীতে তো একটা জায়গাতে বাউন্ডারি করা আছে, ওখান থেকে জিনিসপাতি তুলে নিজের এলাকাতে নিয়ে চলে আসলো। আর রঞ্জিত সিং নিজের সৈন্যকে বলল, যে জিনিসগুলো বা যে রথগুলো জামান শাহর আছে, ওই রথগুলো আমি নিব না, ওটা জামান শাহকে ব্যাক করে দাও। মানে আমারগুলো আমার এখানে নিয়ে আসো, আর জামান শাহরগুলো জামান শাহকে ব্যাক করে দাও। তাহলে এই যে যুদ্ধটা এখানে হলো, এই যে লড়াইটা এখানে হলো, এই যে লড়াইটা এই জায়গাতে হলো, রঞ্জিত সিং জামান শাহর জিনিসপাতি তুলে জামান শাহকে আবার ব্যাক করে দিল, ওর রথ হোক, ওর হাতিয়ার হোক, ব্যাক করে দিল। জামান শাহ খুব খুশি হলো যে আমার শত্রু আমাকে, আমি ওখান থেকে চলে এসেছি, আমার আবার জিনিসপাতি আমাকে ব্যাক করে দিল। জামান শাহ খুব খুশি হলো। জামান শাহ খুশি হয়ে রঞ্জিত সিংকে বললো, ঠিক আছে, আজ থেকে আপনার সাথে আমার আর কোনো যুদ্ধ হবে না, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো, এবং আপনাকে আমি একটা আমার শহর গিফট করলাম। জামান শাহর আন্ডারে একটা শহর ছিল লাহোর। এবার আসছে লাহোরের ইতিহাস। পাকিস্তানে আছে বর্তমানে লাহোর। তো বলছে এই লাহোর শহরটাকে গিফট করে দিল রঞ্জিত সিংকে, হচ্ছে গিয়ে জামান শাহ। বুঝতে পারলে? খুশিতে গিফট করলো লাহোর শহরটাকে রঞ্জিত সিংকে। রঞ্জিত সিং বললো লাহোর শহরকে গিফট করেছে, ভালো কথা, তাহলে লাহোরকে আমি সুন্দরভাবে একটু সাজাই। রঞ্জিত সিং দারুণ করে লাহোর শহরটাকে সাজালো। সাজিয়ে রঞ্জিত সিং ঘোষণা করলো, এখন থেকে পাঞ্জাবের দুটো রাজধানী, লাহোর হচ্ছে প্রশাসনিক রাজধানী, অমৃতসর হচ্ছে ধর্মীয় রাজধানী। বললো পাঞ্জাবের এখন থেকে দুটো রাজধানী, লাহোর আর অমৃতসর। লাহোর হচ্ছে প্রশাসনিক রাজধানী, অমৃতসর হচ্ছে ধর্মীয় রাজধানী। তাহলে বোঝা গেল, তাহলে রাজধানী হয়ে গেল দুটো। পরীক্ষায় কোশ্চেন দিবে স্যার, কিভাবে কোশ্চেন দিবে? পরীক্ষায় কোশ্চেন দিবে যে রঞ্জিত সিং এর রাজধানী কি ছিল, ধরো প্লেন দিয়েছে, যদি উল্লেখ করে দিয়ে দেয় যে ধর্মীয় রাজধানী কি ছিল, অমৃতসর অ্যান্সার হবে। যদি বলে প্রশাসনিক রাজধানী কি ছিল, লাহোর হবে। কিন্তু যদি প্লেন বলে রাজধানী কি ছিল, লাহোর অ্যান্সার নেবে। কারণ আমরা যেটা প্রশাসনিক ভবন, ওটাকে আমরা মেন ধরি, ধর্মীয়টাকে আমরা প্রাধান্য দিই না। তাহলে যদি শুধুমাত্র রাজধানী বলে, লাহোর হবে। আর যদি উল্লেখ করে দেয় ধর্মীয় রাজধানী, তাহলে অমৃতসর, প্রশাসনিক বললে লাহোর। এ পর্যন্ত ক্লিয়ার হলো? হলো স্যার? সমস্যা নাই তো? না, ভালো কথা, হয়ে গেল। এবার আসি স্যার, মুছে দিলাম। এবার রঞ্জিত সিং এবার ইংরেজদের এন্ট্রি করায় পাঞ্জাবে। ঠিক আছে, এই এন্ট্রি বুঝতে গেলে একটু ব্যাকে যায়। আর একটু বলছে, এই রঞ্জিত সিং যখন তার সাম্রাজ্য বিস্তার করছে, এই সময় রাশিয়াতে একটা চুক্তি হয়েছে। রাশিয়া, দেখো প্রত্যেকটা গোটা পৃথিবীর ইতিহাস লিঙ্কেড, ফরেন জিনিস সবার সাথে সবাই লিঙ্কেড। তো আমরা বলি না যে আমেরিকাতে যুদ্ধ হচ্ছে, আমাদের কি,
আমাদের অনেক কিছুই। বলছে স্যার রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আমার কি? ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, আমার কি? না, আমাদের অনেক কিছু। প্রত্যেকটা পলিসির ওপর সবাই দাঁড়িয়ে আছে, ওদের পলিসি বিগড়ালে আমাদের পলিসি বিগড়ে যাবে। তো এই একই কারণবশত দেখো বলছে যখন ইংরেজদের এন্ট্রি কিভাবে হলো, পাঞ্জাবে ইংরেজরা কিভাবে ঢুকলো তার ব্যাকগ্রাউন্ডে ঢুকছি। ওই যে পাঞ্জাবে ইংরেজদের এন্ট্রির সাথে রাশিয়াতে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি ইনভলভ হয়ে আছে, তিলসিটের চুক্তি। তিলসিট সালটা লাগবে না, মনে রাখবে তিলসিটের চুক্তি। স্যার তিলসিটের চুক্তি কি ছিল? তিলসিটের চুক্তি কার মধ্যে হয়েছিল? এই চুক্তিটা রাশিয়াতে হয়েছিল আলেকজান্ডার আর নেপোলিয়নের মধ্যে। তো স্যার আলেকজান্ডার নেপোলিয়ন, রাশিয়ার গল্প, তিলসিটের চুক্তি, ইন্ডিয়াতে রঞ্জিত সিং কোথা থেকে আসলো? ওটা আসলো দেখো এই চুক্তিতে কি বললো, এই চুক্তিটা হয়েছে আলেকজান্ডার ভার্সেস নেপোলিয়ন, তিলসিটের চুক্তি। বলছে এই চুক্তির প্রভাব কি পড়লো ভারতবর্ষে? প্রভাব অনেক বড় প্রভাব। এই চুক্তি অনুযায়ী এরা ঠিক করলো, নেপোলিয়ন ঠিক করলো যে আমি স্থলপথে ভারত আক্রমণ করব, স্থলপথে ভারত আক্রমণ করব এবং আলেকজান্ডার তাকে সহযোগিতা করবে। ঠিক আছে, গোটা ইউরোপ জুড়ে কিন্তু এখন রেভলিউশন চলছে, ফ্রান্স রেভলিউশন চলছে। বলছে নেপোলিয়ন বলল যে আমরা ভারত আক্রমণ করব স্থলপথে, আলেকজান্ডার তাকে সহযোগিতা করবে। এরকম একটা বড় একটা চুক্তি সাইন হয়েছে, তিলসিটের চুক্তি, যেটা রাশিয়াতে বসে সাইন হয়েছে। এবার এই চুক্তির খবরটা যখন ব্রিটেনের কাছে এসে পৌঁছালো, মানে রাশিয়া ওরা ভারত আক্রমণ করবে কেন? কারণ ওদের রাগ ভারতবাসীর ওপর না, রাগ ব্রিটিশের ওপর। নেপোলিয়নের রাগ ব্রিটিশের ওপর, কারণ নেপোলিয়ন যেমন, ব্রিটিশরা যেমন ভারতবর্ষ দখল করে আছে, অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সও দখল করে আছে। তো ফ্রান্সের রিভলিউশন চলছে, বিপ্লব চলছে, ওই বিপ্লবকে নেতৃত্ব দিচ্ছে নেপোলিয়ন। ওর রাগ ব্রিটিশদের প্রতি, বলছে যেখানে যেখানে ব্রিটিশরা আছে সেখানে সেখানে ব্রিটিশদেরকে মারবে, এরকম একটা মানসিকতা নিয়ে ও এগাচ্ছে। তো বলছে ভারতে আক্রমণ করবো। এবার ভারতে যারা ব্রিটিশ আছে ওরা পড়ে গেল চাপে পড়ে গেল। বলছে যদি নেপোলিয়ন ভারত আক্রমণ করে দেয়, এবার একটু ম্যাপটা দেখো, এই জায়গাতে আছে পাঞ্জাব। আচ্ছা এখানে ধরো এটা জম্মু কাশ্মীর, এটা জম্মু কাশ্মীর, এখান থেকে হিমালয় আছে, এখান থেকে হিমালয় আছে। এবার ব্রিটিশরা ভাবছে এটা পাঞ্জাব আছে, এখানে পাঞ্জাব। ব্রিটিশরা ভাবছে যদি নেপোলিয়ন ভারত আক্রমণ করে কোন দিক দিয়ে করতে পারে, এখানে রাশিয়া, কোন দিক দিয়ে করতে পারে? বলছে এই দিক দিয়ে করা চারটিখানি ব্যাপার না, কারণ হিমালয় আছে, হিমালয়কে ক্রস করে এসে ভারত আক্রমণ করবে এত সহজ ব্যাপার না। এমনি রাশিয়াতে ঠান্ডা, ওই দিককার পোর্শন এমনি বরফে জমে আছে, এত সহজ ব্যাপার না যে হিমালয়কে ক্রস করে এসে করবে। পুরোটাই এদিকে সেন্টিক্সিয়াল বেন্ড আছে, এত সহজে ঢুকতে পারবে না। এই দিক দিয়ে জল, সমুদ্র, পুরোটাই সমুদ্র দিয়েও এত সহজে আসতে পারবে না। তাহলে স্থলপথে যদি আসতে হয় তাহলে ওকে এইখান দিয়ে ঢুকতে হবে, আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতে ঢুকতে হবে। আর এখান দিয়ে যদি ঢোকে তাহলে পাঞ্জাব হচ্ছে ফ্রন্টে আছে, একদম ফ্রন্টে পাঞ্জাব, ওকে পাঞ্জাব হয়ে ঢুকতে হবে। পাঞ্জাব রাজস্থানের পোর্শনটা এখান দিয়ে ওকে ঢুকতে হবে যদি নেপোলিয়নকে ঢুকতে হয় ভারতবর্ষে, তাহলে পাঞ্জাব ইংরেজদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। বুঝতে পারছো ইংরেজদের ইন্টারেস্ট কোথায় পাঞ্জাবে গিয়ে দাঁড়াচ্ছে? ইংরেজরা কিন্তু নিজের স্বার্থে আসেনি, জানে যে নেপোলিয়ন আক্রমণ করতে পারে, যদি আক্রমণ করে পাঞ্জাব হয়ে ঢুকবে, তার মানে পাঞ্জাবের সাথে আমাকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। বাই চান্স যদি আক্রমণ করে আগে যেন পাঞ্জাব লড়াই করে, পাঞ্জাবে যে রাজা ও যেন লড়াই করে, ও লড়াই করে ধর না 1 লাখ সৈন্য আসলো, ও লড়াই করে হয়তো 50,000কে মেরে দিল, বাকি 50,000 তখন ব্রিটিশরা সামলাবে। তো এই সুন্দর একটা ট্যাকটিক্স খাটিয়েছিল ব্রিটিশরা এখানে। বলো ঠিক আছে। তো এবার এরপরের ইতিহাসে আসি, দেখো এটাকে করার জন্য এখানে আছে স্যার, এখানে আছে রঞ্জিত সিং। এটাকে করার জন্য ব্রিটিশদের, এটা বেঙ্গল স্যার, ব্রিটিশদের তখন তোমার হচ্ছে কি গভর্নর জেনারেল ছিল লর্ড মিন্টো। লর্ড মিন্টো বললো যে পাঞ্জাবের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখো, পাঞ্জাবের সাথে লড়াই ফড়াই করা যাবে না, ভালো সম্পর্ক বজায় রাখো, পাঞ্জাবের সাথে আমরা একটা চুক্তির মধ্যে আসি। কি চুক্তির মধ্যে আসি? লর্ড মিন্টো তার সেনাপতিকে পাঠালো পাঞ্জাবে। তাহলে স্যার সেনাপতিটার নাম কি? সেটাও ইম্পর্টেন্ট, মেটা কাফে। সেনাপতিটার নাম মেটা কাফে। দেখবে এগুলো সব ম্যাটেরিয়ালে দেওয়া আছে, মেটা কাফে। তো মেটা কাফে, লর্ড মিন্টো মেটা কাফেকে পাঠালো রঞ্জিত সিং এর কাছে যে একটা চুক্তি করে আসো, একটা ট্রিটি করে আসো যে আমরা দুজনের মধ্যে ভালো সম্পর্ক রাখবো। ভালো কথা। মেটা কাফে আসলো রঞ্জিত সিং এর কাছে। ঠিক আছে, কত সালের কথা বলছি? 1809 সালের কথা বলছি স্যার, 1809 সালে লর্ড মিন্টোর হয়ে
মেটাকাপে আসলো রঞ্জিত সিং এর সঙ্গে একটা চুক্তি করতে 1809 সাল। এই চুক্তিটার নাম হচ্ছে অমৃতসরের চুক্তি। অমৃতসরের চুক্তি, এই চুক্তিটা হচ্ছে অমৃতসরের চুক্তি। স্যার অমৃতসরের চুক্তি দুবার হয়েছে, ভালো করে শোনো, অমৃতসরের চুক্তি দুবার হয়েছে। একবার হয়েছে 1809 সাল, আবার পড়ব 1846 সালে যখন লাহোরের চুক্তি হয়েছিল, তারপরে পরে একটা অমৃতসরের চুক্তি হয়েছিল। ওই চুক্তিটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই চুক্তিটা ইম্পর্টেন্ট। অমৃতসরের চুক্তি যদি নর্মাল তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয়, অমৃতসরের চুক্তি কত সাল? 1809 সাল, ঠিক আছে। তো 1809 সালে অমৃতসরের চুক্তি হলো। এই চুক্তিতে কি বলা হলো? এই চুক্তিতে ব্রিটিশ এবং রঞ্জিত সিং এক ছাদের তলায় বসলো, বসে, এটা মুছে দিচ্ছি, বসে, এটা সুতলেজ নদী, ধরো এটা সুতলেজ নদী, এটা সুতলেজ নদী, বস। রঞ্জিত সিং এত বোকা না, রঞ্জিত সিং ভালো করে জানে ব্রিটিশরা আমার কাছে এমনি আসেনি, ওদের স্বার্থ জড়িয়ে আছে বলে এসছে, আমার কাছে দরকার বলে এসছে। আজকে আমি যা চাইবো ব্রিটিশরা আমাকে দিতে বাধ্য, সুযোগের সদ্ব্যবহার করবো, আমার কাছেও বিপদে পড়ে এসছে, আমি যা বলবো তাই মানবে। বলো ঠিক আছে। রঞ্জিত সিংকে এসে ব্রিটিশরা বলছে, মেটাকাপে বলছে, এই আমরা কিন্তু দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, তুমি আমাকে আক্রমণ করবে না, আমি তোমাকে করবো না। রঞ্জিত সিং বলছে, তুমি তার এমনি আসনি, ঠেলাই পড়েছো, নেপোলিয়নের ঠেলাই পড়েছো বলে আমার কাছে এসছো। বলছে ঠিক আছে তোমার কথা, আমরা বন্ধুত্ব সম্পর্ক রাখবো, কিন্তু আমাকে টাকা দিতে হবে বছর বছরে। বলছে কত টাকা? একটা বিশাল পরিমাণ। রঞ্জিত সিং জানে যা বলবো তাই শুনবে, ঠিক আছে। ওই যে এত টাকা করে একটা রঞ্জিত সিং একটা ঠিক করে দিয়েছিল যে মাসে 7 লাখ টাকা করে এরকম করে দিতে হবে তোমাকে বছর বছরে, দিবে। আর কি বলছে, আর এদের মধ্যে ঠিক হলো, এটা সুতলেজ নদী, সুতলেজ নদীর পশ্চিম দিক, পূর্ব দিক, সুতলেজ নদীর পূর্ব সাইড, এটা পূর্ব এটা পশ্চিম দিক, বলছে পূর্ব সাইড থাকবে ইংরেজদের দখলে। এরা ঠিক করলো যে এর পূর্ব দিকটা থাকবে ইংরেজদের দখলে, এর পূর্ব দিকে রঞ্জিত সিং আসবে না। আর এর পশ্চিম সাইডে, স্যার এর পশ্চিম দিকে এই সাইডটাতে, এই দিকটা থাকবে রঞ্জিত সিং এর দখলে, এই দিকে ইংরেজরা আসবে না, কেউ কারো জায়গাতে যাবে না, এদিকে আসবে না, ও ওদিকে যাবে না, ঠিক আছে। বিনিময়ে রঞ্জিত সিং এর জায়গাতে যদি থার্ড পার্টি কেউ আক্রমণ করে, ইংরেজরা তার রঞ্জিত সিং এর হয়ে লড়াই করবে। আর ইংরেজদের জায়গাতে যদি থার্ড পার্টি কেউ আক্রমণ করে, তাহলে রঞ্জিত সিং ইংরেজদের হয়ে লড়াই করবে। এটা চুক্তি ঠিক হলো। তাহলে এদের মধ্যে সুতলেজ নদীকে একটা বাউন্ডারি হিসাবে ঠিক হলো। পরীক্ষায় দেয় যে অমৃতসরের চুক্তি অনুযায়ী ব্রিটিশ এবং রঞ্জিত সিং এর মধ্যে বাউন্ডারি হিসাবে কি ঠিক করা হয়েছিল? সুতলেজ নদী, যে সুতলেজ নদীর পূর্ব দিকে ইংরেজদের দখলে থাকবে, এর পশ্চিম দিক থাকবে রঞ্জিত সিং এর দখলে, ঠিক আছে। 1809 সাল অমৃতসরের চুক্তিতে এই ঘটনা হলো। সমস্যা নেই কারো? নাই। আচ্ছা স্যার, রঞ্জিত সিংকে রাজা বলা হয় জানো? রাজা রঞ্জিত সিং, রঞ্জিত সিং এর একটা উপাধি আছে রাজা। একটু আগে বললাম না আফগানিস্তান রুলার জামান শাহর কথা, গল্প, ওখানে লিখে রাখবে ম্যাটেরিয়ালে, ওই জামান শাহই রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিল, রাজা উপাধি দিয়েছিল, ঠিক আছে। এই জামান শাহই দিয়েছিল ওকে রাজা উপাধি। আচ্ছা নেক্সট আসি স্যার, গেল। এবার দেখো রঞ্জিত সিং যতক্ষণ ছিল, রঞ্জিত সিং যোগ্য শাসক ছিল, যোগ্য শাসক। রঞ্জিত সিংকে বলা হয় শেরি পাঞ্জাব, ঠিক আছে, শেরি পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে বলা হয়, পরীক্ষায় এসছে কিন্তু শেরি পাঞ্জাব। রঞ্জিত সিং এর একটা বিখ্যাত উক্তি আছে, সব লাল হো জায়গা, পরীক্ষায় এসছে সব লাল হো জায়গা, এটা রঞ্জিত সিং এর উক্তি, তাকে শেরি পাঞ্জাব বলা হয়, ঠিক আছে। আচ্ছা, রঞ্জিত সিং যতক্ষণ ছিল ব্রিটিশরা পাঞ্জাব আক্রমণ করেনি, কারণ ব্রিটিশরাও জানতো রঞ্জিত সিং যথেষ্ট যোগ্য শাসক। আর ওই যে বলছিলাম নেপোলিয়ন আক্রমণ করবে, ওই করবো করে থেকে গেছে, আর আক্রমণ হয়নি, ঠিক আছে। তো একটা সময় পর যখন ব্রিটিশরা বুঝে গেল আর আক্রমণ হবে না, শীতের সময় চলে এসেছে, শীতে আক্রমণ করবে না, কারণ শীতে এমনি বরফে ঢাকা পুরো রাশিয়া, শীতে আক্রমণ করবে না, অসম্ভব ব্যাপার, শীতে আক্রমণ করবে না। তো ব্রিটিশরা যখন বুঝে গেল, ব্রিটিশরা কিন্তু রঞ্জিত সিং এর উপর থেকে হাতটা টানতে লাগলো, যে আর দরকার নাই, তোর দরকার যতদিন ছিল ইউজ করে নিয়েছি। রঞ্জিত সিংও বুঝতে পারলো, আচ্ছা মাতব্বরি দাঁড়াও দেখাচ্ছি মজা। তো যাই হোক, ওদের এবার রঞ্জিত সিং এর সাথে ব্রিটিশদের যে একটা সুসম্পর্ক ছিল, আস্তে আস্তে সম্পর্কে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা, হবেই, স্বার্থ পুড়িয়ে গেছে, আর তো গল্প নেই। এই গল্প যতক্ষণ রঞ্জিত সিং ছিল, ব্রিটিশরা সাহস পায়নি পাঞ্জাবে আক্রমণ করতে। কিন্তু রঞ্জিত সিং যখনই মারা গেল, এরপর থেকে পাঞ্জাবের টলমল অবস্থা শুরু হলো। রঞ্জিত সিং মারা যাওয়ার পর নেক্সট যিনি রাজা হলেন, সেকেন্ড পাঞ্জাবে যিনি সম্রাট হলেন, রাজা হলেন, তার নাম খড়ক সিং, রঞ্জিত সিং এর ছেলে খড়ক সিং। আছে না, খড়ক সিং কি খড়কনে সে খড়কতা है খিড়কিয়া, খড়ক সিং। তো স্যার খড়ক সিং রাজা হলেন। খড়ক সিং রাজা,
খড়গ সিং মোটামুটি, তবু এও মোটামুটি যোগ্য ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ভুল করে দিল প্রাইম মিনিস্টারকে চিনতে। খড়গ সিং নিজের প্রাইম মিনিস্টার নিযুক্ত করেছিল ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদ বলে একজন ব্যক্তি ছিল, ধ্যানচাঁদ। স্যার একটু ডিটেলসে বলছি এই কারণে, কারণ বারবার বলছি এমসিকিউ যখন সলভ করাবো দেখবে প্রিভিয়াস ইয়ারে একদম কোশ্চেন ভিতর ভিতর থেকে এসছে। এই রিসেন্ট এত ভিতর থেকে কোশ্চেন দিত না, কিন্তু এই রিসেন্ট 23-24 সাল থেকে কোশ্চেনের ডিটেলিংটা চেঞ্জ করে দিয়েছে। তো এই খড়গ সিং নিজের প্রাইম মিনিস্টার নিযুক্ত করেছিল ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ করলো কি, রাজ্যের লোভে খড়গ সিংকে হত্যা করে দিল। তো খড়গ সিং যখন মারা গেল, নেক্সট একই বছর, যে বছর রঞ্জিত সিং মারা যায় ওই বছরই খড়গ সিং রাজা আছে, ওই বছরই ওকে হত্যা করে দিয়েছে। বুঝতে, এক তো রঞ্জিত সিং মারা গেছে, গোটা পাঞ্জাব এমনি টলমলো হয়ে গেছে। খড়গ সিং আসলো 1839 সালের ঘটনা, 39। খড়গ সিং আসলো, খড়গ সিংকে হত্যা করে দিল হচ্ছে গিয়ে ধ্যানচাঁদ। আবার খড়গ সিং এর ছেলে মানে রঞ্জিত সিং এর নাতি, মানে নাতি না পোতা যাই হোক, এ আসলো নানিহাল সিং। নানিহাল সিং, নানিহাল সিং সিংহাসনে বসলো। নানিহাল সিং সিংহাসনে বসলো, দেখো দেখছে ওর বাবাকে হত্যা করেছে ধ্যানচাঁদ, আর কিছু করার নেই, ও চাইলেই যে একে হটিয়ে দিতে পারবে না ধ্যানচাঁদকে হঠাতে। ধ্যানচাঁদ আবার প্রাইম মিনিস্টার হন এর সময়, প্রাইম মিনিস্টার ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ করলো কি, একেও হত্যা করে দিল। বুঝতে পারছি। এবার স্যার প্রশ্ন আসতে পারে, ওকে রেখেছিলই কেন? রাখার ওর ইচ্ছার উপর ডিপেন্ড করবে না, ও এর ইচ্ছার উপর ডিপেন্ড করছে, শুধু নামে দাঁড়িয়ে আছে, মেন কাজ পিএম করছে। ধ্যানচাঁদ করলো কি, নানিহাল সিংকে হত্যা করে দিল। তো নানিহাল সিং যখন হত্যা হয়ে গেল, পাঞ্জাব সাম্রাজ্য আর এবার টলমলো খেয়ে শেষ হয়ে গেল। পাঞ্জাব সাম্রাজ্য একদম ভাঙনের দিকে চলে গেছে। এই এবার স্যার মিডিলে আরও রাজা হয়েছে, 2-3টে রাজা হয়েছে। আমার ইচ্ছা আছে, আমার পরীক্ষার জন্য দরকার নেই, আমার পরীক্ষার জন্য যেটা দরকার স্যার, শেষ রাজা। শেষ রাজা হলো দিলীপ সিং। দিলীপ সিং শেষ রাজা হলো। ঠিক আছে, দিলীপ সিং যখন রাজা হলো, দিলীপ সিং বাচ্চা বয়স, বাচ্চা একদম স্যার 11-12 বছর বয়স দিলীপ সিং রাজা হয়েছে। ওর বাবাকে হত্যা করেছে, দিলীপ সিং রাজা হয়েছে। তো দিলীপ সিং যখন রাজা হয়েছে, ব্রিটিশরা চাইলে কিন্তু পাঞ্জাবকে দখল করে নিতে পারতো, কিন্তু ব্রিটিশরা ইচ্ছা করে দখল করলো না। যে এখন যদি আমি হঠাৎ করে পাঞ্জাব দখল করি, পাঞ্জাবে যারা জনগণ আছে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিদ্রোহ করে দেবে। তো এক কাজ করি, দখলও করব অথচ নামটাও নিব না। কি করলো ব্রিটিশরা, ও দিলীপ সিং এর মাকে গিয়ে অফার করলো। কি অফার করলো? অফার বলতে স্যার প্রেমের অফার না, অফার করলো কি অফার করলো, ওর মাকে বললো যে তোমাকে 1.5 লাখ টাকা করে বছরে পেনশন দিচ্ছি। এর ঘটনা কত সালের স্যার? মোটামুটি ধরো 1840-এর আশেপাশের ঘটনা। 1840 সালের দিকে দাঁড়িয়ে 1.5 লাখ টাকা মানে বুঝতে পারছো স্যার, এখনকার দিনে অনেক, হিসাব করবে না, ক্যালকুলেটার এরর দেখিয়ে দেবে। তো বলো 1.5 লাখ টাকা করে পেনশন দিচ্ছি, তুমি টাকাটা নিয়ে কাশ্মীর চলে যাও, কাশ্মীরে গিয়ে তুমি ওখানে সংসার করো, পুরো সংসার করো, তোমার বছরে 1.5 লাখ টাকা করে তোমার অ্যাকাউন্টে চলে যাবে। তুমি দাসী যারা লোকজন আছে আত্মীয় স্বজনকে নিয়ে চলে যাও, ওখানে থাকো। আর তোমার ছেলে দিলীপ সিংকে আমরা অক্সফোর্ডে পাঠিয়ে দিচ্ছি পড়াশোনা করার জন্য, লন্ডনে পাঠিয়ে দিচ্ছি, অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করবে। এবার ওখানকার যারা অধিবাসী পাঞ্জাবের, ওরা ভাবলো দারুণ ব্যাপার তো, আমাদের রাজাকে ব্রিটিশরা পড়াশোনার জন্য পাঠাচ্ছে, হ্যাঁ, আর রানীর সাথে তো টাকার গল্পই জানে না। ব্রিটিশরা কি প্রচার করলো, দেখো তোমার রাজা ছোট আছে, তোমার রাজা অক্সফোর্ডে পড়াশোনা করে আসুক, ততদিন আমরাই রাজার হয়ে আমরাই দেখাশোনা করবো পাঞ্জাব। এবার যে কোনো একটা জিনিস দেখবে 2 বছর 5 বছর পর লোকজন এমনি ভুলে যায়। একটা ধরুন আন্দোলন শুরু হলো, আজকে খুব আন্দোলন, আজকে এখানে হয়েছে, এটা হয়েছে, মারপিট হয়েছে, মার্ডার হয়েছে, রেপ হয়েছে, আমরা খুব আন্দোলন করলাম, 2-4 দিন 10 দিন পর গভর্নমেন্টও জানে এই 10 দিন লোক নাচানাচি করবে, তারপর এমনি লোক ভুলে যাবে। ব্রিটিশরাও জানতো 2-4 বছর লোকজন নাচানাচি করবে, লোকজন ভুলেই যাবে। কিছু ঠিক তাই হলো। কয়েক বছর গেল, ব্রিটিশরা আস্তে আস্তে কিন্তু অকথিতভাবে পাঞ্জাব কিন্তু দখল করেই নিয়েছে, ব্রিটিশরাই চালাচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, লোকজন ভুলে গেছে, লোকজন চলছে যেমন চলছে। এবার শিখদের কিছু সংগঠন আছে, ওরা বলছে, ওরা তো দেখতে পাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছে যে না ব্যাপারটা ঠিক হচ্ছে না। ওরা তখন খবর পাঠালো দিলীপ সিং এর কাছে, যে দেখো এরকম তোমাকে পড়ানোর নাম করে কিন্তু ব্রিটিশরা পাঞ্জাব অলরেডি দখল করে নিয়েছে। এবার ঘটনা চলে আসে 1845 সাল। দিলীপ সিং একটু বড় হয়ে গেছে, 5-7 বছর গেছে, দিলীপ সিং একটু বড় হয়ে গেছে। দিলীপ সিং ব্যাক করে চলে আসলো ইন্ডিয়াতে, এসে আক্রমণ করে দিল ব্রিটিশের উপরে। শুরু হলো ইঙ্গো-মহীশূর যুদ্ধ, ইঙ্গো-শিখ যুদ্ধ। ইঙ্গো মিন্স ইংরেজ, শিখ মিন্স শিখ। তাহলে ইংরেজদের সাথে শিখদের দিলীপ সিং এর নেতৃত্বে একটা যুদ্ধ শুরু হলো 1845 সাল, 45 থেকে 46, প্রথম ইঙ্গো-শিখ যুদ্ধ। এবার স্যার একটু দেখে নাও, বোঝা গেল এই পয়েন্ট? তো সমস্যা নাই, সমস্যা নাই, পরের দিন বুঝতে পারবে সমস্যা থাকে কিনা। এই দেখো সুতলেজ নদী,
স্যার এটার এক সাইড পূর্ব দিক ইংরেজদের কাছে ছিল, পশ্চিম দিক এদের কাছে ছিল। রঞ্জিত সিং সুখের চাকিয়া মিশেলের নেতা ছিলেন। রঞ্জিত সিং এর সময় পাঞ্জাবের প্রশাসনিক রাজধানী যেটা বললাম লাহোর, ধর্মীয় রাজধানী ছিল অমৃতসর। যদি শুধু রাজধানীও বলে লাহোরই হবে, কারণ প্রশাসনিক রাজধানীটাকে আমরা মেন ধরি। সব লাল হয়ে জায়গা রঞ্জিত সিং এর। শাহজাহানের কাছ থেকে কোহিনুর হীরা নিয়েছিল, সরি শাহ সুজার কাছ থেকে কোহিনুর হীরা নিয়ে স্যার অনেক ইতিহাস আছে। কোহিনুর হীরা একটা হাতে থাকেনি, বারবার হীরাটার হাত চেঞ্জ হয়েছে, মালিক কাফুর থেকে শুরু করে বারবার হাত চেঞ্জ হয়েছে। তো কোহিনুর নিয়ে আমরা আলাদা ক্লাস করব, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোহিনুর কোথা থেকে কার হাত দিয়ে কার হাতে লাস্ট গেল পুরো ইতিহাসটা একদিনে পড়বো। ওই জন্য আর কোহিনুরের গল্প এখানে আর বললাম না, তাহলে এই ফালতু এটা থেকে পাঞ্জাব থেকে তখন বেরিয়ে যেতে হবে। গেল অমৃতসরের চুক্তি 1809 সাল, যেগুলো বললাম স্যার। রঞ্জিত সিং এর সঙ্গে লর্ড মিন্টোর হয়েছিল, মেটা কাপে এসেছিল মিন্টোর হয়ে। পাঞ্জাবে স্যার সত্যুদরা নদী, সুতলেজকে বাংলাতে বলে সত্যুদরা নদী, ঠিক হয়েছিল। পরবর্তী রাজা খড়ক সিং এই স্যার সুতলেজ নদী এদের মধ্যে বাউন্ডারি হিসাবে ঠিক হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এটা কথা পরে আসি, এদের কথা। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের কথা বললাম স্যার 1845 থেকে 46 সাল। ঠিক আছে, লাহোরের চুক্তির মাধ্যমে এই যুদ্ধের মীমাংসা হয়। ঠিক আছে, লাহোরের চুক্তির মাধ্যমে এই যুদ্ধের মীমাংসা হয়। কার কার মধ্যে হয়েছিল? একদিকে দিলীপ সিং ছিল, একদিকে হেনরি লরেন্স ছিল। এখানে একটা ইনফরমেশন অ্যাড করে রাখো, ম্যাটেরিয়াল থাকলে ম্যাটেরিয়ালে লিখে রাখো। এই 1846 সালে লাহোরের চুক্তি হয়েছে, 1846 সাল, যেটা যুদ্ধের শেষ সাল ওটাই চুক্তির সাল, কারণ এই চুক্তি দিয়ে তো যুদ্ধটা মীমাংসা হলো। ঠিক আছে, পরীক্ষা দিবে লাহোরের চুক্তি কত সাল? 1846 সাল। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কোন চুক্তি দিয়ে মীমাংসা হয়? লাহোরের চুক্তি দিয়ে মীমাংসা হয়। ক্লিয়ার? এই 1846 সালেই আর একটা চুক্তি হয়েছিল, এই 1846 সালে আর একটা চুক্তি হয়েছিল, অমৃতসরের চুক্তি। এই বছরই অমৃতসরের চুক্তি হয়েছিল। এটা খুব স্যার মানে রেয়ারেস্ট চুক্তি, যেটা কোনো বইও পাবে না। তুমি পাবে না যে স্যার কোনো বই যখন ইতিহাস পড়বে দেখতে পাবে না স্যার অমৃতসরের চুক্তি 1846 দেওয়া আছে, সব জায়গাতে 1809। ঠিক আছে, কিন্তু এই চুক্তির একটা ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স আছে? এই চুক্তি কার কার মধ্যে ছিল? ইংরেজ ভার্সেস গুলাব সিং। গুলাব সিং পাঞ্জাবের লিডার ছিল। লিখে দিচ্ছি কেন ইম্পর্টেন্স আছে বলছি। ইংরেজ ভার্সেস গুলাব সিং, গুলাব সিং কেন ইম্পর্টেন্স আছে? এই চুক্তি অনুযায়ী গুলাব সিং এর কাছ থেকে কাশ্মীর কিনে নিয়েছিল ইংরেজরা। কাশ্মীরটা কিনে নিয়েছিল ইংরেজরা গুলাব সিং এর কাছ থেকে অমৃতসরের চুক্তি দিয়েই। যখন অবজেক্টিভ সলভ করবে, আচ্ছা স্যার অবজেক্টিভ সলভ করার জন্য বলে দিই, স্যার একটা বই কিনবে, একটাই বই কিনতে হবে। ঠিক আছে, এই একটাই বই চলবে, মানে এটা ম্যাটেরিয়ালের মধ্যে না, আলাদা এমসিকিউ এর জন্য। ইংলিশ মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল আছে, কিন্তু বাংলা ভার্সনের এমসিকিউ বই খুব কঠিন। তবে একটা স্যার তপতির একটা বই আছে, তপতি পাবলিকেশন, কেনার সময় একটু দেখে কিনবে স্যার। তপতির ডেসক্রিপটিভ বইটা কিনবে না, এমসিকিউ বইটা কিনবে। আচ্ছা আছে মনে হয় সম্ভবত, আমি দেখিয়ে দিব। এমসিকিউ বইটা কিনবে, এমসিকিউটা কিনবে, ডেসক্রিপটিভটা কিনবে না। একটা দেখবে বর্ণনা করে করে লেখা আছে, ওটা না, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, ওই বইটা কিনবে। প্রিন্ট 750 টাকা মতো প্রিন্ট আছে, 500 টাকা মতো নিবে, 500 টাকা মতো নিবে। অনলাইনে অর্ডার দিতে পারো বা দোকান থেকে কিনতে পারো। এখান থেকে বইটা সলভ, আগে এটা বই সলভ হবে, শেষ হবে, তারপরে আবার অন্য বই যাবে। ডেসক্রিপটিভ বই দরকার নেই, এটা এমসিকিউ বই। যে চ্যাপ্টারগুলো হবে এখান থেকে এমসিকিউগুলো সলভ করবে। ঠিক আছে, প্রচুর এমসিকিউ দেওয়া আছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে, এমনি নাই। অন্য বই নেবে না কিন্তু, বারবার বলছি, কারণ দেখেই বলছি তোমাকে। অন্য অনেক বই আছে মার্কেটে, জানা তারপরে হচ্ছে গিয়ে লীলা রয়ের অনেক বই আছে, কিন্তু ওগুলোতে প্রিভিয়াস ইয়ারের বেশি কোশ্চেন নাই। এই বইটাতে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, ওখানে দেখবে একটা কোশ্চেন আছে, দিয়েছে একটা কোশ্চেন দিয়েছে যে এই তোমার হচ্ছে কাশ্মীর, গুলাব সিং এর কাছ থেকে কাশ্মীর ইংরেজরা দখল করেছিল কোন চুক্তির মধ্যে দিয়ে? অপশনে লাহোরের চুক্তি আছে, অমৃতসরের চুক্তি আছে। বলে দিচ্ছি অ্যান্সারটা স্যার অমৃতসরের চুক্তি হবে, বলে দিলাম 1846 সাল। কিন্তু ওই বইয়ে ওরা কিন্তু অ্যান্সার নিয়েছে লাহোরের চুক্তি, কিন্তু ভুল নেওয়া আছে। লাহোরের চুক্তি হবে না, লাহোরের চুক্তি হয়নি, গুলাব সিং এর কোনো গল্পই ছিল না লাহোরের চুক্তি। তো যাই হোক স্যার, ভুল কিছু আছেই, সব বইয়ে ভুল থাকে, কিছু করার নেই, একটু একটু ভুল থাকবে। বোঝা গেল স্যার অমৃতসরের চুক্তি, তাহলে দুটো অমৃতসরের চুক্তি হয়েছিল, একটা 1809 সালে হয়েছে, একটা 1846 হয়েছিল। যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় অমৃতসরের চুক্তি কত সাল, অপশনে 1809 থাকবে, 1846 থাকবে। যদি অপশন এভাবে দেওয়া থাকে আর স্যার 1809 করবে, কিন্তু বারবার বলছি ওটাই মেন চুক্তি। এটা খুব একটা ছোট চুক্তি, এই গুলাব সিং এর সাথে শুধু ইংরেজদের হয়েছিল, যেখানে কাশ্মীরটাকে বেচে দিয়েছিল গুলাব সিং ইংরেজদের কাছে। ঠিক আছে,
দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ স্যার, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ স্যার 1800, এবার 46 হয়ে গেল, মীমাংসা টিমাংসা হয়ে গেল লাহোরের চুক্তি দিয়ে। আবার 1848 থেকে 49 পর্যন্ত দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ চললো, এবং এই যুদ্ধের সময়ই লর্ড ডালহৌসি একদম পুরোপুরি দিলীপ সিংকে হত্যা করে একদম পুরো পাঞ্জাবকে নিজের মধ্যে নিয়ে, সত্য বিলোপ নীতি অনুযায়ী পাঞ্জাব চলে আসলো এদের দখল। ঠিক আছে, তো এই যুদ্ধের পর লর্ড ডালহৌসি পুরো পাঞ্জাবকে দখল করে নিয়েছিল 1849 সালে। পাঞ্জাবের শেষ রাজার নাম দিলীপ সিং। ঠিক আছে, শিখ সম্প্রদায়ের মিশাল হলো রাজনৈতিক একটা সংগঠন। একটু আগেই বললাম স্যার, দেখো মিশাল হচ্ছে একটা রাজনৈতিক একটা সৈন্য সংগঠন, যেমন আমরা আর্মি বলি সেই টাইপেরই হচ্ছে মিশাল। ঠিক আছে, এবার এখান থেকে একটা ছোট্ট জিনিস বাকি থাকলো, শুধু এটা বলে দিই তাহলে পাঞ্জাব শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে স্যার ধর্মীয় গুরুদের কথা। দেখ, একটু স্যার প্রথমেই বলেছিলাম শিখদের 10টা ধর্মীয় গুরু আছে, 1 2 3 করে 10টা আছে। আমাদের পরীক্ষার জন্য 10টা লাগবে না, 5টা 6টা করলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু নাম্বারিং অনুযায়ী মনে রাখবে, প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবেই মনে রাখবে, নাহলে কিন্তু হবে না। পরীক্ষাতে নাম্বার তুলে কোশ্চেন দিবে, পঞ্চম শিখ গুরুর নাম কি, নবম শিখ গুরুর নাম কি, এভাবে কোশ্চেন দিবে। তাহলে স্যার প্রথম শিখ গুরু দেখো গুরু নানক। তাহলে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় শিখ গুরু স্যার গুরু অঙ্গদ, গুরুমুখী বর্ণমালার প্রতিষ্ঠাতা। গুরুমুখী বর্ণমালা স্যার একটা বই, শিখ ধর্মের বই, গুরুমুখী বর্ণমালা, তার প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু অঙ্গদ। তৃতীয় শিখ গুরু, তৃতীয় দরকার নেই, চতুর্থ গুরু রামদাস। গুরু রামদাস, এই রামদাসকে অমৃতসরের মন্দির যেটা আছে, অমৃতসরের মন্দির যেটা আছে না, স্বর্ণ মন্দির, বলা হয় আকবর ওই জায়গাটা দান করেছিল। মানে যে জায়গাতে আজকে স্বর্ণ মন্দির রয়েছে, বলা হয় ওটা আকবর দান করেছিল কাকে? গুরু রামদাসকে। তারপরে ওখানে স্বর্ণ মন্দিরটা বানানো হয়। তাহলে কার সময় স্বর্ণ মন্দির, সেই যে স্বর্ণ মন্দিরটা বানানো হয়েছিল সেটা আকবরের দান করা জায়গা। পরীক্ষায় কোশ্চেন দিবে আকবর স্বর্ণ মন্দিরের জন্য কে জমি দান করেছিল? আকবর করেছিল। কাকে করেছিল? রামদাসকে করেছিল। কত নাম্বার শিখ গুরু? 4 নাম্বার শিখ গুরু। ঠিক আছে, গেল। নেক্সট আসি স্যার 5 নাম্বারে আসি। দেখো 5 নাম্বারে গুরু অর্জুন দেব। অর্জুন দেব থেকে স্যার একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে দুটো কোশ্চেন, একটা হচ্ছে জাহাঙ্গীর অর্জুন দেবকে হত্যা করেন। জাহাঙ্গীর হত্যা করেছিল ঔরঙ্গজেব, তোমার হচ্ছে এই মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর, তিনি হত্যা করেছিলেন। তার লিখা বইয়ের নাম আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব। আদি গ্রন্থ, পরবর্তীকালে এটা দেখেই কিন্তু তোমার হচ্ছে শিখ ধর্ম এগাতে লাগলো, এই গ্রন্থটা পড়ে। গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ হচ্ছে গিয়ে অর্জুন দেবের লেখা। 6 7 8 দরকার নেই। নবম গুরু গুরু তেজ বাহাদুর, ঔরঙ্গজেব হত্যা করেছিল। দশম গুরু গুরু গোবিন্দ সিং, একটু আগে পড়লাম, খালসা প্রতিষ্ঠা করেন। খালসা কথার অর্থ পবিত্র, তখনও বললাম খালসা কথার অর্থ পবিত্র। ঠিক আছে, এটা এক ধরনের সৈনিক বা রাজনৈতিক সংগঠন ছিল। আফগানদের দ্বারা মারা যান, আফগানরা হত্যা করেছিল। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কে হত্যা করেছে। বলা হয় আফগানরা হত্যা করেছিল। তার শিষ্য বান্দো বাহাদুর, বান্দো বাহাদুরের কথা বললাম। এই বান্দো বাহাদুরের একটা উপাধি ছিল সচ্চা পৎসাহী। সচ্চা পৎসাহী পরীক্ষায় দেয়, সচ্চা পৎসাহী কাকে বলা হয়? গন্ডগোল করবে না স্যার, যখন আমরা মারাঠা পড়েছিলাম হিন্দু পৎসাহীর কথা পড়েছিলাম। হিন্দু পৎসাহী ওটা হচ্ছে বাজিরাও প্রথম, আর এটা সচ্চা পৎসাহী। সচ্চা পৎসাহী হচ্ছে গিয়ে বান্দো বাহাদুর। ঠিক আছে, নেক্সট ফারুকসিয়া তাকে হত্যা করে, তখনও বললাম। এই যে দশম শিখ গুরু এখানে কমপ্লিট, আমাদের পাঞ্জাবটাও এখানে কমপ্লিট। বোঝা গেল? ঠিক আছে, তাহলে মারাঠা হয়ে গেল, হায়দ্রাবাদ হয়ে গেল, পাঞ্জাব হয়ে গেল, মহীশূর হয়ে গেল। এরপরে আমরা বেঙ্গলে ঢুকবো পরের দিন। বেঙ্গল টাইম লাগবে, 2টো ক্লাস লাগবে হয়তো। কি হয়েছে? কিছু তো লিখিনি কি? পরের দিন বেঙ্গলে ঢুকবো। পড়ে আসবে স্যার ফটাফট। স্যার কেমিস্ট্রি বের করো, টাইম বেশি নাই, ম্যাডাম চলে আসবে। কেমিস্ট্রি বের করো। কেমিস্ট্রি আজকে ফার্স্ট ক্লাস হবে।